তাহলে আজকে আমরা যেটা দেখবো সেটা হলো চ্যাপ্টার 2 এর আরেকটা টপিক দেখবো আজকে। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা চ্যাপ্টার 2 এর কয়েকটা টপিক দেখেছিলাম। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার বেসিক্যালি থার্মাল কন্ডাকশন। আমরা থার্মাল কন্ডাকশন, থার্মাল কন্ডাক্টিভিটি, উইটম্যান ফ্রেন্ডস ল, উইটম্যান ফ্রেন্ডস ল, বেসিক্যালি WFL বলা হয়ে থাকে এটাকে। এটা কাকে বলতেছে? আর লরেঞ্জ নাম্বার, একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট নাম্বার, এটা কাকে বলে, এবং থার্মাল রেজিস্ট্যান্স এবং হিট কারেন্ট, এই কনসেপ্ট গুলো আমরা দেখবো আজকে। তো সবার শুরুতে হলো থার্মাল কন্ডাকশন বা থার্মাল কন্ডাক্টিভিটি কাকে বলা যেতে পারে। আমরা যদি এখানে একটা কন্ডাক্টর নিই, যে কন্ডাক্টর এক প্রান্তে যদি আমরা টেম্পারেচার দিই, তাহলে দেখা যেতে পারে যে টেম্পারেচারের কারণে সেখানে কিছু টেম্পারেচার গ্রেডিয়েন্টের কারণে সেখানে থার্মাল হিট দিই, তাহলে যেটা হয় এখানে যে ইলেকট্রন গুলো আছে কন্ডাক্টিভ ইলেকট্রন, সেই কন্ডাক্টিভ ইলেকট্রন গুলো সেই এনার্জিটা নিয়ে সেই এনার্জিটাকে সে ডিসিপেটেড করে। এবং সে ডিসিপেটেড করে কিভাবে? সে ডিসিপেটেড করা হয়ে থাকে তার নিজস্ব যে ভেলোসিটি আছে, সেই ভেলোসিটি দিয়ে সে মুভ করতে থাকে। এমনি ভাবে এখানে যখন হিট থাকে সেখান থেকে এই কন্ডাক্টিভ ইলেকট্রনটা এই দিক থেকে পাস হয়ে হটার পজিশন থেকে কোল্ডার পজিশনের দিকে যায়, এবং এই পজিশনে এসে এখানে সে থার্মাল এর যে এনার্জিটা সে পেলো, সেই এনার্জিটা সে এখানে ডিসিপেটেড করে দেয়। ঠিক আছে, এখন কতটুকু যাবে সেটা ডিপেন্ড করতেছে থার্মাল কন্ডাক্টিভিটির উপর। থার্মাল কন্ডাক্টিভিটি কাকে বলে? থার্মাল কন্ডাক্টিভিটি ইজ a property of a material that quantifies ease with which heat flows along the material from higher to lower temperature region। মানে হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে যে টেম্পারেচারের দিকে যে হিট ফ্লো হয় সেটা কিভাবে ডিফাইন করতে হবে সেটাকে ব্যাখ্যা করাটাই হলো থার্মাল কন্ডাক্টিভিটি। ঠিক আছে, since heat flow is due to a temperature gradient kappa, which is the rate of heat flow across a unit area per unit temperature gradient। মানে প্রতি একক এরিয়ায় কতটুকু টেম্পারেচারের চেঞ্জ আসছে, এখান থেকে আমরা হিট ফ্লোটাকে অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে, when a piece of metal is heated at one end, the amplitude of the atomic vibration and thus the average kinetic energy of the electron in this region increases। মানে এই রিজনের অ্যাটমিক ভাইব্রেশন এবং এই রিজনের যে কিনেটিক এনার্জি ইলেকট্রনের, সে দুটো অবশ্যই ইনক্রিজ করে। ইলেকট্রন গেইন এনার্জি ফ্রম এনার্জেটিক অ্যাটমিক ভাইব্রেশন when the two collides। যখন এখান থেকে একটা ইলেকট্রন এর সাথে কোলাইড করে, তখন সেই যে এনার্জিটা নিয়েছে সেই এনার্জিটা সে এখানে পাস করে দেয়। ওকে, সো by virtue of their increased random motion, these energetic electrons then transfer the extra energy to the colder region by colliding to the thermal vibration or atomic vibration। That's why this electron acts like an energy carrier। এই ইলেকট্রন গুলো এনার্জি ক্যারিয়ারের মতো কাজ করে দেয়। মানে এখানে যখন হিট হয়ে থাকে তখন এখান থেকে কন্ডাক্টিভ ইলেকট্রন আস্তে আস্তে পাস করে এটার সাথে কি এই পয়েন্টের আরেকটা ইলেকট্রনের সাথে ধাক্কা খায়, আবার এই পয়েন্টের ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে ধাক্কা খায়, এবং এইভাবে আস্তে আস্তে পাস করে দেয় সে। তো এই হলো থার্মাল কন্ডাক্টিভিটির বেসিক কনসেপ্টটা। ওকে, তো এটা একটু ম্যাথমেটিক্যাল টার্মটা আমরা দেখি। যেমন ধরো এটা একটা ক্রস সেকশন নেই, এখানে যদি হট হয়ে থাকে একটা কোল্ড এরিয়া হয়, এবং এখানে যদি টেম্পারেচার ভ্যারিয়েন্স হয়ে থাকে ডেল্টা টি, ডেল্টা এক্স ডিসটেন্সের কারণে টোটাল হিট ফ্লোটাকে বলতে পারি আমরা ডেল্টা টি বাই ডেল্টা কিউ। এটাকে বলছে টোটাল হিট ফ্লো which is proportional to the area এবং the temperature gradient। এই টোটাল হিট ফ্লোটা এরিয়া এবং টেম্পারেচার গ্রেডিয়েন্টের প্রপোর্শনাল। যেমন ধরো এরিয়াটা কতটুকু আছে, এরিয়াটা আসলে আমার এরিয়া এ, তাহলে টোটাল হিট ফ্লো আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারি ডিটি, বা টোটাল হিট ফ্লো কে বলা যেতে পারে হলো ডিটি মানে থিকনেস ইনটু ডিকিউ, যেটাকে আমরা কিউ হলো গিয়ে টেম্পারেচার চেঞ্জ, rate of change of temperature is equal to, not equal to, is proportional, it's not equal to, it's proportional to a হলো এরিয়া অফ দ্যাট থিকনেস এবং টেম্পারেচার গ্রেডিয়েন্ট হলো ডেল এক্স বাই ডেল টি, ডেল এক্স বাই ডেল ক্যাপিটাল টি। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে কিন্তু ডেরিয়েন্ট, তাহলে কি বলা আছে, এইটা এবং এটা এই দুটার গুণফলের সমানুপাতিক। কোনটা? এই হিট ফ্লোটা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ইজিলি বলতে পারি এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদি আনি আমরা, এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমরা বলছি কাপ্পা। এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হলো কাপ্পা। এই কাপ্পাটা নেগেটিভ কারণ হচ্ছে এখানে হায়ার থেকে লোয়ার দিকে যাচ্ছে, ওই কারণে কি হচ্ছে, এটা নেগেটিভ পাওয়া যাচ্ছে। হায়ার টেম্পারেচার যেমন ধরো 270 হয়ে থাকে 293 হয়ে থাকে, তাহলে ডিফারেন্সটা মাইনাস করার কারণে এখানে নেগেটিভ সাইনটা আসতেছে। বুঝা গেছে? এখানে কাপ্পাটা হলো ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট। কাপ্পাটা যেটা আছে সেটা ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট কনস্ট্যান্ট প্রবাবিলিটি, মানে প্রত্যেক ম্যাটেরিয়ালের জন্য কাপ্পা ডিফারেন্ট। কাপ্পার উপর ডিপেন্ড করে বলতে পারি যে ম্যাটেরিয়ালটা কতটুকু হিট সে ট্রান্সফার করতে পারবে। এখন যদি আমি একটা অ্যানালজি টানি এটার সাথে কারেন্টের, তাহলে আমরা বলতে পারি কারেন্ট আই ইকুয়ালস টু এ ই সিগমা ডেল এক্স বাই ডেল ভি।
ঠিক আছে, কারেন্ট আই সমান সমান আমরা বলতে পারি কারেন্ট আই ইকুয়ালস টু এ, এ হলো গিয়ে এরিয়া, আবার এর সাথে গুণ যাবে কি, এর সাথে গুণ যাবে সিগমা যেটা হলো কন্ডাক্টিভিটি, এবং কি রেট অফ চেঞ্জ অফ রেট অফ চেঞ্জ অফ ভি, ভিটা কি, ভিটা হলো গিয়ে পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্স মানে কি, এক সাইডের পটেনশিয়ালিটি এবং আরেক সাইডের পটেনশিয়ালিটির ডিফারেন্স থাকে, তাহলে তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়। আমরা জানি এখানে যদি একটা পজিটিভ ভোল্টেজ দিই, এখানে যদি একটা নেগেটিভ ভোল্টেজ দিই, এবং এখানে যদি একটা রেজিস্ট্যান্স দিই, তাহলে কি হবে, এই দিক দিয়ে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে কারেন্ট ফ্লো হবে, টিপিক্যাল ওহমস ল যেটা। তো সেইভাবে আমরা আনতেছি। তাহলে এ ইন্টু ডেল ডিডি অফ ভি, এখান থেকে এটা পাচ্ছি। তাহলে এই দুটা ইকুয়েশন কে যদি আমরা অ্যানালজি করি, এই দুটো ইকুয়েশন যদি অ্যানালজি করি, তাহলে দেখা যাচ্ছে যে দুটো সেম যদি হয়ে থাকে, নেগেটিভ নেগেটিভ সব সেম হয়ে থাকে, তাহলে কাটাকাটি করে দিলে আমরা পাই কাপ্পা বাই সিগমা টি, কাপ্পা বাই সিগমা টি, কাপ্পা বাই সিগমা টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট একটা টার্ম সি। ঠিক আছে, কাপ্পা বাই সিগমা টি কে বলতেছি আমরা কনস্ট্যান্ট একটা টার্ম সি। ওকে, এই কাপ্পা বাই সিগমা টি থেকে যে কনস্ট্যান্ট টার্ম টি পাচ্ছি আমরা, সেটা হচ্ছে তোমার সেই টার্মটাকে বলা হয় থাকে উইলসম্যান ফ্রেন্স ল। এই টার্মটাকে বলা হয় থাকে উইলসম্যান বা উইডিম্যান ফ্রেন্স ল। এই টার্মটা হলো কনস্ট্যান্ট একটা টার্ম। ঠিক আছে, এই টার্মটা একটা কনস্ট্যান্ট টার্ম। তো কনস্ট্যান্ট টার্ম যদি হয়, তাহলে সেটাকে আমরা বলতে পারি ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা আছে 2.44 × 10⁻⁸ ওয়াট ওহম পার কেলভিন স্কয়ার, ওয়াট ওহম পার কেলভিন স্কয়ার। এখন একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য, একটা নির্দিষ্ট টেম্পারেচার মানে টি যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে কাপ্পা বাই সিগমা এই রেশিওটার ইকুয়েশনটা কি আসবে, এরকম একটা ইকুয়েশন আসবে না? যদি এদিকে সিগমা থাকে আর এদিকে কাপ্পা থাকে, এটা কি বুঝছো? তাহলে আমরা লিখতে পারি কাপ্পা ইকুয়ালস টু সি সিগমা when t is constant, t যদি কনস্ট্যান্ট হয়ে থাকে। ঠিক আছে, তাহলে কি এটা একটা প্যারালাল ইয়াতে একটা টেম্পারেচার ইয়া আসবে, যেমন ধরো কাপ্পা যেটা আসবে সেটার সাথে টি এর একটা কনস্ট্যান্ট টার্ম আসবে। এটা কি বুঝা গেছে? এটারই এফেক্ট আমরা দেখবো এখানে। দেখো যেটা বলতেছিলাম আমি, যে কাপ্পা বাই টি একটা কনস্ট্যান্ট টার্ম পাওয়া যাচ্ছে, এবং এই কনস্ট্যান্ট টার্মটা প্রত্যেক ম্যাটেরিয়ালটার জন্যই কনস্ট্যান্ট। যেমন ধরো অ্যালুমিনিয়ামের জন্য এটা তোমার এই ভ্যালুটা পাবা হলো 2.44 × 10⁸ ওয়াট ওহম পার কেলভিন স্কয়ার। আবার বেরিলিয়াম বলো, গোল্ড বলো, সিলভার বলো, কপার বলো, এবং এর অ্যালয় বলো, সকল ক্ষেত্রে টার্মটা কনস্ট্যান্ট করে নির্দিষ্ট টেম্পারেচার, একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে। এইটা আসলে বেসিক্যালি কি বোঝায়? এটা বোঝায় যে কোন একটা ম্যাটেরিয়ালের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এবং থার্মাল কন্ডাক্টিভিটির রেশিও ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। তার মানে কোন একটা ম্যাটেরিয়াল যদি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অনেক হাই হয়, ডেফিনেটলি থার্মাল কন্ডাক্টিভিটি কম হতে হবে, কারণ দুটো রেশিও হতে হবে কনস্ট্যান্ট। আবার কোন একটা ম্যাটেরিয়ালের থার্মাল কন্ডাক্টিভিটি অনেক হাই হলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এমন ভাবে হতে হবে যেন দুটার রেশিও কনস্ট্যান্ট টার্ম থাকে। বুঝা গেছে? এই জন্য এটা ডব্লিউএফ এর লটা খুব জরুরি একটা ল, যেখানে একটা ইলেকট্রিক্যাল এবং একটা থার্মাল, একটা ম্যাটেরিয়াল তো ইলেকট্রিক্যাল প্রপার্টিজও দেখাতে পারে, থার্মাল প্রপার্টিজও দেখাতে পারে। অনেক সময় থার্মাল প্রপার্টিজটাও আমাদের দরকার হয়, বিশেষ করে যখন তুমি কোনো ডিভাইস তৈরি করতে যাবা, তখন তার থার্মাল প্রপার্টিজ খুবই ইম্পর্টেন্ট। ম্যাটেরিয়ালটা টেম্পারেচার বেড়ে গেলে কিরকম কাজ করবে, ম্যাটেরিয়ালটা টেম্পারেচার কমে গেলে কিরকম কাজ করবে, আসলে তার কন্ডাকশনিটি বাড়বে না কমবে। তো ম্যাটেরিয়ালটা অবশ্যই টেম্পারেচার ডিপেন্ডেন্ট হতে হবে, মানে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। টেম্পারেচার চেঞ্জের কারণে যেন তার প্রপার্টিজে কোনো চেঞ্জ না আসে, সেটা খেয়াল রাখতে হবে আমাকে। ঠিক আছে, সো এই টার্মগুলো, ওই জন্য থার্মাল কন্ডাক্টিভিটি ইজ আ পার্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে থার্মাল কন্ডাক্টিভিটি একটা বিশাল পার্ট হিসেবে কাজ করে। তো আমরা যদি দেখি এখানে আছে, দেখো আবার যদি টেম্পারেচার ভ্যারিয়েন্স যেটা আমরা কনস্ট্যান্ট টার্ম পেয়েছিলাম, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম আছে। কপার এবং অ্যালুমিনিয়াম, যে সকল ম্যাটেরিয়াল নন মেটাল, যে সকল ম্যাটেরিয়াল, কপার অ্যালুমিনিয়াম তো মেটাল ম্যাটেরিয়াল, ঠিক আছে, কিন্তু যে সকল ম্যাটেরিয়াল নন মেটাল, সে সকল ম্যাটেরিয়ালের কিরকম কাজ হয়? সে সকল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তো কন্ডাক্টিভ ইলেকট্রন নাই। আমরা জানি নন মেটাল যেগুলো, সেগুলোর ক্ষেত্রে ইলেকট্রন সি থাকে না। তার কারণে একটা কন্ডাক্টিভ ইলেকট্রন বা কন্ডাকশন ইলেকট্রন না থাকার কারণে এনার্জি ট্রান্সফার হয় কিভাবে? সেখানে এনার্জি ট্রান্সফার হয় নরমালি যেভাবে আমরা সিম্পল হারমোনিক মোশনে ট্রান্সফার হয়, সেম ওয়েতে এখানে ট্রান্সফার হয়। এখানে ট্রান্সফার হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি। ইলেকট্রনের ভেলোসিটি, মিন ভেলোসিটি যদি সামান্য চেঞ্জ হয়, তাহলে টেম্পারেচার খুব দ্রুত ট্রান্সফার হয়ে যেতে পারে। এবং এইখানে দেখো যে যখন হট ইলেকট্রন থাকে, যেটা হলো ইকুইলিব্রিয়াম স্টেটে, তোমার পজিটিভ চার্জ আয়ন গুলো কানেক্টেড অবস্থায় আছে। এখন যদি এখানে টেম্পারেচার তুমি দাও, এখানে যদি টেম্পারেচার মানে হলো এখানে তুমি হিট দাও,
তুমি যদি এই পজিশনে হিট দাও তাহলে যেটা হবে এই দুটোর মধ্যে ডিসটেন্স ছিল ছোট হয়ে, ঠিক আছে, যার ফলে সে খুব দ্রুত এখান থেকে এখানে হিট ট্রান্সফার করে দিবে, আবার এখান থেকে হিট আবার এখানে ট্রান্সফার হবে, কারণ এই ম্যাটেরিয়ালটা এইদিকে আপস এন্ড ডাউন সে ভাইব্রেট করতে থাকে, ইজিলি এখান থেকে ট্রান্সফার হতে হতে এদিকে যাবে। এই জায়গায় এই প্রসেসরটাকে বলা হয় ভাইব্রেশনাল ওয়েভ। ভাইব্রেশনাল ওয়েভের মাধ্যমে নন মেটাল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইলেকট্রন এনার্জি ক্যান বি ট্রান্সফার্ড, ঠিক আছে, ট্রান্সফার টু দ্য হায়ার রিজন টু লোয়ার রিজন, ঠিক আছে। আর তাহলে আমরা যেটা দেখতে পারি, আমরা পরের ছবিটা দেখি, এটা যেটা বলতে হচ্ছে এখানে সেটা বলা হচ্ছে যে ভাইব্রেশনাল ওয়েভ বলা হয়, এটাকে বলা ভাইব্রেশনাল ওয়েভ টু কোল্ডার রিজন। এক্স্যাক্টলি এই কারণে আমরা বলতে পারি যে ডায়মন্ড, যেটা কিনা একটা ম্যাটেরিয়াল, ডায়মন্ড ইজ এ স্ট্রংগেস্ট ম্যাটেরিয়াল কোভ্যালেন্ট বন্ড, যার কারণে তার থার্মাল কন্ডাক্টিভিটি অনেক হাই। যদিও ডায়মন্ড কিন্তু নন মেটাল হওয়া সত্ত্বেও তার থার্মাল কন্ডাক্টিভিটি অনেক হাই। এর একটাই রিজন, সেটা হচ্ছে এটা যেহেতু কম্প্যাক্ট একটা ম্যাটেরিয়াল, ডায়মন্ড কম্প্যাক্ট ম্যাটেরিয়াল হওয়ার কারণে এই ভাইব্রেশনাল ওয়েভটা খুব দ্রুত মুভ করবে লেফট সাইড থেকে ডাউন সাইডে, যার কারণে তার থার্মাল কন্ডাক্টিভিটি অনেক হাই। অন দ্য আদার হ্যান্ড পলিমার, যেটা কিনা উইক সেকেন্ডারি বন্ড দ্বারা কানেক্টেড, যার কারণে তার থার্মাল কন্ডাক্টিভিটি অনেক লো, লেস দ্যান 1। তাহলে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে যে থার্মাল কন্ডাক্টিভিটি ফর এ নন মেটাল ম্যাটেরিয়াল ট্রান্সফার করা হয় এনার্জি থ্রু ভাইব্রেশনাল ওয়েভ, যার কারণে ডায়মন্ড যদিও এটা নন মেটাল কিন্তু তারপরেও যেহেতু এটা স্ট্রংলি কোভ্যালেন্ট মডেল, যার কারণে খুব দ্রুত সেটা কি করতে পারে, টেম্পারেচার আপস এন্ড ডাউনস করা যেতে পারে। ওকে, আবার সিরামিক হ্যাভ এ ভেরি লার্জ নাম্বার অফ কাপ্পা, কারণ সিরামিকের তোমার একই রকম ভাবে সিরামিকের ক্ষেত্রে কি খুব কনস্ট্যান্ট কম্প্যাক্ট অবস্থা থাকে, সিরামিকেরও কাপ্পা অনেক হাই। আচ্ছা, তাহলে যেটা বলতে পারি আমরা এখানে হলো কি আরেকটা টপিক আছে, সেটা হলো কি থার্মাল রেজিস্ট্যান্স। থার্মাল রেজিস্ট্যান্স কাকে বলা যেতে পারে? আমরা যদি এই থার্মাল কন্ডাক্টিভিটির সাথে যদি ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি চিন্তা করি, তাহলে যেটা অ্যানালজি জানা যেতে পারে, একটা যদি কোনো ম্যাটেরিয়াল থাকে, এখানে যদি এখানে টেম্পারেচার ইনক্রিজ করে, টেম্পারেচার এখান থেকে পাস হয়ে এখানে আসবে, কিন্তু এখানে যদি টেম্পারেচার তোমার 100 কেলভিন থাকে, এখানে তোমার 25 কেলভিন পাওয়া যেতে পারে। মাঝখানে যে 75 কেলভিন, সেটা কি এই মাঝখানে কোনো এক জায়গায় বাধা পেয়েছে না? এটার সাথে যদি এটাকে আমরা কম্পেয়ার করি, তাহলে যেটা কম্পেয়ার করে যেটা পাই আমরা, which is proportional to the area and the temperature gradient equals to a kappa L delta T, বা L সমান সমান আবার উভয় পক্ষকে যদি L দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি ডেল্টা T L ডিভাইডেড বাই কাপ্পা A, এটা হলো কিউ প্রাইম। এখন I equals to del V by del R আমরা জানি, R equals to L by sigma A আমরা জানি, তাহলে এই দুটো ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা পাচ্ছি কিউ প্রাইম ইকুয়ালস টু ডেল্টা A ডেল্টা T ডিভাইডেড বাই থিটা, যেখানে থিটাটা হচ্ছে তোমার থার্মাল রেজিস্ট্যান্স, যেটার ভ্যালুটা হচ্ছে কাপ্পা, এটা কি সেটা হচ্ছে L ডিভাইডেড বাই কাপ্পা A। তার মানে থার্মাল রেজিস্ট্যান্স জানতে হলে তোমাকে তার লেন্থ জানতে হবে, এবং তোমাকে তার এরিয়া জানতে হবে, এরিয়া জানতে হবে, এবং তার থার্মাল কন্ডাক্টিভিটি জানতে হবে। অনলি দেন তুমি কি পাবা? থার্মাল রেজিস্ট্যান্স বা থার্মাল রেজিস্ট্যান্স পাবা। একটা ম্যাটেরিয়াল টেম্পারেচারের উপর কতটুকু রেজিস্টিভ, কতটুকু টেম্পারেচার রেজিস্ট্যান্স, সেটা বের করতে হবে থার্মাল কন্ডাক্টিভ বা থার্মাল রেজিস্টিভিটি থেকে। ওকে, সো এই ছিল মোটামুটি থার্মাল রেজিস্ট্যান্সের ব্যাপার। তিন ধরনের ম্যাটেরিয়াল বেসিক্যালি থাকে, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, আরেকটা আছে সুপার কন্ডাক্টর, এটা আমরা পরে পড়বো। ইনসুলেটর যেমন বিভিন্ন ধরনের সিরামিক, অ্যালুমিনা, যেমন ধর ডায়মন্ড, এগুলো সব ইনসুলেটর। ইনঅর্গানিক গ্লাসেস, পলিপ্রোপাইলিন, তারপর PVTF, সলিড সিলিকা গ্লাস, পিওর সিলিকন, স্টেনাস অক্সাইড, ইন্ট্রিনসিক সিলিকন, ইন্ট্রিনসিক গ্যালিয়াম আর্সেনাইড, এর কন্ডাক্টিভিটি হলো এই ধরনের। এই সকল ম্যাটেরিয়াল কিন্তু আমাদের সলিড স্টেট ডিভাইসে বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে লাগে, যেমন ধরো সিলিকন ডাইঅক্সাইড বা ইন্ট্রিনসিক গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ট্রিনসিক সিলিকন, এই সকল ম্যাটেরিয়াল কিন্তু আমাদের তার কন্ডাক্টিভিটি তো কি সেটা জানা দরকার। একই রকম মেটালের কন্ডাক্টিভিটি অনেক হাই, যেমন গ্রাফাইট, নিকেল, ক্রোমিয়াম, সিলভার, এই সকল ম্যাটেরিয়ালের কি অনেক বেশি ডিজেনারেটলি ডোপড সিলিকন। একটা হলো নরমাল সিলিকন, আর একটা ডিজেনারেটলি ডোপড সিলিকন, যেটা কি অনেকটা মেটালিক প্রপার্টি শো করেছে। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের কনসেপ্ট। আমরা একটা অঙ্ক দেখবো, একটু দেখা যাক, একটা অঙ্ক দেখি আমরা বইয়ের। যেমন এখানে একটা অঙ্ক বলা হয়েছে, the brass disc of an electrical resistivity 50 nano ohm meter conducts heat from a heat source to a heat sink at a rate of 10 watt. ঠিক আছে, if the diameter is 20 millimeter and its thickness is 30 millimeter, what is the temperature drop across the disc?
ডিস্কের অ্যাক্রসে টেম্পারেচার ড্রপ কত সেটা বের করতে হবে। প্রথমে আমরা জানি যে থার্মাল রেজিস্ট্যান্স দরকার, কারণ এটা বলছে থিকনেস, হোয়াট ইজ দ্য থিকনেস 30 মিলিমিটার, হোয়াট ইজ দ্য টেম্পারেচার ড্রপ, তাহলে থার্মাল রেজিস্ট্যান্স আমার দরকার, তাহলে থিটা ইকুয়ালস টু এল বাই কাপ্পা এ আমরা জানি, এন্ড কাপ্পা আমার জানা দরকার, কাপ্পা ইকুয়ালস টু সিগমা টি সি ইপসিলন। এখন সিগমার ভ্যালু দেওয়া আছে, যেহেতু এটা রেজিস্টিভিটি হিট ফ্রম এত হ্যাজ এ ওয়াট রেট অফ 10 ওয়াট, তাহলে টি দেওয়া আছে কত টেম্পারেচার কত ইয়াতে, এটা মনে হয় এখানে মনে হয় আগের অঙ্কের একটা কন্টিনিউয়েশন। এখানে থার্মাল কন্ডাক্টিভিটি সি এর ভ্যালু তো আমরা জানি, টেম্পারেচার রুম টেম্পারেচার বেসিক্যালি এটা রুম টেম্পারেচার বলে দেওয়া আছে, যে টেম্পারেচার রুম টেম্পারেচারে হয় 300 কেলভিন, আর সিগমা দেওয়া আছে ফর ব্রাশ ডিস্ক, তাহলে কি এত এই ভ্যালুটা বলে দেওয়া থাকবে, সিগমা বা কন্ডাক্টিভিটি বলে দেওয়া থাকবে, তাহলে তুমি এখান থেকে কাপ্পা বের করতে পারবা। কাপ্পা বের করতে পারলে থার্মাল রেজিস্ট্যান্স বের করতে পারবা, মানে কিলো কেলভিন পার ওয়াট, পার ওয়াটে এত কেলভিন করে হচ্ছে, তাহলে টেম্পারেচার ড্রপটা কি হবে পার ওয়াট 10 ওয়াটে, তাহলে কত হবে 6.5 কেলভিন। 1 কেলভিনের জন্য 1 ওয়াটের জন্য 0.65 কেলভিন, তো 10 ওয়াটের জন্য হবে 6.5 কেলভিন, তার মানে টেম্পারেচার ড্রপ হচ্ছে 6.5 কেলভিন করে। ঠিক আছে, সেখানে সিগমাটা বলে দেওয়া থাকবে, ব্রাশ ডিস্ক যদি বলে দেওয়া থাকে ব্রাশ ডিস্কের সিগমার ভ্যালু কত সেটা বলে দেওয়া থাকবে, কোন টেম্পারেচারে কাজ হচ্ছে। সো এই টাইপের অঙ্কগুলো করতে হবে। এরকম ধরো তোমার এক্সারসাইজেও কিছু অঙ্ক থাকতে পারে, এক্সারসাইজে যদি অঙ্ক থাকে তাহলে সেই অঙ্কগুলো দেখতে হবে, যে থার্মাল কন্ডাক্টিভিটির কিভাবে কাজ করে থাকে, যেমন রেজিস্টিভিটি কিভাবে বের করে, এই অঙ্কগুলো একটু দেখতে হবে। যেমন সিলভারের ক্ষেত্রে থার্মাল কন্ডাক্টিভিটি অফ সিলভার এট 7 ডিগ্রি সেলসিয়াস আর 0 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াসে বের করা যাবে, 0 ডিগ্রি সেলসিয়াসে বের করা যাবে। তাহলে কন্ডাক্টিভিটি বের করতে গেলে কি লাগবে, তোমার টি লাগবে, টি দেওয়া আছে, সি জানি আমরা, তাহলে আর সিগমা লাগবে, সিগমা তো এখান থেকে ক্যালকুলেশন করে বের হয়ে আসবে, সেটা বসাই দিলে থার্মাল কন্ডাক্টিভিটি বের হয়ে আসতে পারে। ঠিক আছে, সিগমা বের করার সিস্টেমটা আমরা জানি কিভাবে বের করা যায়, তো সেখান থেকে আমরা এটা আনতে পারি। ওকে, ঠিক আছে, এই হলো গিয়ে মোটামুটি তোমাদের আজকের টপিক। তো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কোয়েশ্চেন নাই কোনো? বুঝছো জিনিসটা? তোমাদের ঈদের পরে একটা কুইজ হবে, ঠিক আছে, ঈদের পরে তোমার ধরো খুলে সোমবার মঙ্গলবার একটা কুইজ দিব, রবিবার সোমবার। তো সিলেবাসটা আমি নেক্সট উইকে মানে কালকে বলে দেবো, কালকে বা নেক্সট উইকে ক্লাস হয় তো তখন বলে দেবো সিলেবাসটা কি থাকবে। হ্যাঁ, সিলেবাস থাকবে হলো চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2, বলে দেওয়ার কিছু নাই, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 দুটাই উপর। হ্যাঁ, আর 2 যেটুকু পর্যন্ত পড়ানো হয়েছে এইটুকুই কালকের ক্লাস পর্যন্ত, মোটামুটি কালকের আচ্ছা। ক্লাস পর্যন্ত হলে চ্যাপ্টার 2 শেষ হয়ে যাবে। আচ্ছা, আর যেগুলা নোট আছে সেগুলো আমি সব আপলোড করে দেবো কালকের মধ্যে। সো এই হলো ইয়াটা, তোমাদের পাস কোডটা দিয়ে দিছি আমি, তো সেই অনুযায়ী অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবা। 3:30 পর্যন্ত ওপেন থাকবে অ্যাটেন্ডেন্স, তো তোমরা 3:30টার মধ্যে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবা। 3:30টার পরে কি অ্যাটেন্ডেন্স দিবা না, যদিও সেটা একসেপ্ট হচ্ছে, কিন্তু আমি পরবর্তীতে যখন ক্যালকুলেশনে বসবো যদি ক্লাস আওয়ারের বাইরে কোনো অ্যাটেন্ডেন্স থাকে তাহলে সেটা আমি একসেপ্ট করবো না। ঠিক আছে, সো 3:30টার পরে তুমি ধরো ওটা ওপেন থাকতে পারে, তুমি অ্যাটেন্ডেন্স দিতে পারো, কিন্তু 3:30টার পরে কোনো অ্যাটেন্ডেন্স আমি কাউন্ট করবো না, পরবর্তীতে যখন কাউন্ট করতে বসবো।